এদিকে আজকের সবচেয়ে বড় খবর, নির্বাচনেও হিরোগিরি থালাপাতি বিজয়ের। তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপাতি বিজয়ের দল, এগিয়ে আছে ১০৬ আসনে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। তামিলনাড়ুতে যখন বহুল প্রতীক্ষিত ভোট গণনা চলছে, তখন সকলের দৃষ্টি এখন প্রাথমিক ফলাফলের দিকে, যা এক আশ্চর্যজনক রাজনৈতিক মোড় দেখাচ্ছে। জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামেও পরিচিত, তার নেতৃত্বাধীন তামিলগা ভেট্রি কাজাগামের অভিষেকেই আজকের দিনের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। কারণ দলটি বর্তমানে ডিএমকে এবং এআইডিএমকের মতো প্রতিষ্ঠিত দলগুলোর চেয়ে ১০৬টি আসনে এগিয়ে রয়েছে। এদিকে ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দিল চীন, স্বাধীনতা পেল ফিলিস্তিন, হতবাক নেতানিয়াহু। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের ইরান যুক্তরাষ্ট্র সংকটে নতুন আতঙ্ক, চীনের বিশেষ প্রযুক্তি, মার্কিন সেনাদের উপর নজরদারি করা এই প্রযুক্তি পেন্টাগনের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। কি এই নতুন প্রযুক্তি যা মার্কিনীদের সব ধরনের শক্তি একদম ধ্বংস করে দিতে পারে? এদিকে কামিকাজে ড্রোনে তুর্কি চমক, ইসরায়েলও নড়ে চড়ে বসতে বাধ্য। ইরানের পথে হেঁটেই এরদোয়ানের এই সাফল্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েলি বাহিনীর জন্য এটা একটা নতুন আতঙ্ক, ফাইবার অপটিক ড্রোন। এই ড্রোনের সাহায্যে তারা এমনভাবে আক্রমণ করছে যেটা শনাক্ত করা যাচ্ছে না, এবং এটা ভয়ঙ্কর বিস্ফোরক যুক্ত, এবং কোনোভাবেই এটা অকেজো করার মতো প্রযুক্তি নেই। এদিকে ইরান যেখানে আঘাত করলে সেকেন্ডেই অচল হবে পুরো পৃথিবী। পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী এই অস্ত্র এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। কোনো পারমাণবিক বোমা নয়, কিংবা কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়। সমুদ্রের নিচে ইরানের এমনই এক অদৃশ্য অস্ত্র রয়েছে যা মুহূর্তেই পৃথিবী থেকে আলাদা করে দিতে পারে উপসাগরীয় দেশগুলোকে। তছনছ হয়ে যেতে পারে সেসব দেশের অর্থনীতি। এদিকে এবার যুক্তরাষ্ট্রকে নতুন করে 30 দিনের আলটিমেটাম দিল ইরান। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, একটু চিন্তা করে দেখুন, ট্রাম্পের টেবিলে এই মুহূর্তে একটা ফাইল পড়ে আছে যা পুরো মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণ করতে পারে। ফাইলটি হলো ইরানের দেওয়া 30 দিনের একটি মাস্টার প্ল্যান। অন্যদিকে পশ্চিমা বিশ্বের অর্থনীতিতে আগুন লেগেছে। খোদ আমেরিকাতে পেট্রোলের দাম 42% বেড়ে গেছে। আর এর চেয়েও ভয়াবহ খবর হলো 1991 সালের গালফ ওয়ারের পর এই প্রথমবার আমেরিকার সবচেয়ে কাছের মিত্র কুয়েতের তেল রপ্তানি আক্ষরিক অর্থেই শূন্যের কোঠায় নেমে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব কেন আমেরিকা এবং ইসরায়েল মিলে যে যুদ্ধ শুরু করেছিল তা এখন বুমেরাং হয়ে খোদ পশ্চিমাদের অর্থনীতিকেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ভারতে 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য তামিলনাড়ুতে যখন বহুল প্রতীক্ষিত ভোট গণনা চলছে, তখন সকলের দৃষ্টি এখন প্রাথমিক ফলাফলের দিকে, যা এক আশ্চর্যজনক রাজনৈতিক মোড় দেখাচ্ছে। জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামেও পরিচিত, তার নেতৃত্বাধীন তামিলগা ভেট্রি কাজাগামের অভিষেকেই আজকের দিনের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। কারণ দলটি বর্তমানে ডিএমকে এবং এআইডিএমকের মতো প্রতিষ্ঠিত দলগুলোর চেয়ে ১০৬টি আসনে এগিয়ে রয়েছে। এই সংখ্যাগুলো অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে, কারণ ভক্ত এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা তামিলনাড়ু জুড়ে গণনা কেন্দ্রগুলো থেকে আসা প্রতিটি খবরের ওপর কড়া নজর রাখছেন। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে স্থানীয় সময় সকাল 8টায়। প্রাথমিক ভোট গণনায় বিপুল ভোটে এগিয়ে রয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্রি কাজাগাম। জানা গেছে, তামিলনাড়ুতে 106 আসনে এগিয়ে থালাপতি বিজয়ের টিভিকে। টানা 3 বার জয়ের পরে সেই কোলাথুরে পিছিয়ে স্ট্যালিন। আজ সোমবার বেলা 11:30 পর্যন্ত পাওয়া খবরে এ চিত্র দেখা গেছে। নির্বাচন পরবর্তী বুথ ফেরত জরিপে অধিকাংশ সংস্থা ডিএমকে এর জয়ের সম্ভাবনার কথা বলেছিল, তবে বেশ কিছু জরিপে এনডিএ জোট এবং বিজয় থালাপতির দলের জয়ের কথাও উঠে আসে। তবে ভোট গণনা শেষ হলেই জানা যাবে চূড়ান্ত বিজয় কার হাতে এলো। ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দিল চীন। কোনো মিসাইল হামলা নয়, কোনো যুদ্ধ ঘোষণা নয়, শুধু একটি ডিজিটাল ক্লিকে বিশ্বের সবচেয়ে জনবহুল এবং উদীয়মান সুপার পাওয়ার দেশটি তার মানচিত্র থেকে অবৈধ জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্বকেই অস্বীকার করল। চীনের দুটি বৃহত্তম অনলাইন ম্যাপ সার্ভিস বাইদু এবং টেক জায়ান্ট আলিবাবার এই ম্যাপ তাদের কোটি কোটি ব্যবহারকারীর জন্য তৈরি ডিজিটাল মানচিত্র থেকে ইসরায়েল নামটি চিরতরে সরিয়ে দিয়েছে। এটি মজলুম ফিলিস্তিনিদের পক্ষে এবং জালিম ইসরায়েলের বিরুদ্ধে চীনের সবচেয়ে ধারালো, অপমানজনক এবং সাহসী পদক্ষেপ। বেইজিং আজ বিশ্বকে, বিশেষ করে মুনাফিক আরব শাসকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তারা আর পর্দার আড়াল থেকে খেলবে না। তারা এখন ফিলিস্তিনিদের অধিকার আদায়ের জন্য সরাসরি মাঠে নেমেছে। কাপুরুষ মুনাফিক আরব দেশগুলো যখন ইসরায়েলকে রাজি খুশি করতে, তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য আর কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে ব্যস্ত, তখন চীনের মতো একটি কমিউনিস্ট দেশ কিভাবে এমন ধারালো পদক্ষেপ নিয়ে ইসরায়েলকে আল আকসার দখল ছেড়ে দিতে বাধ্য করছে? কেন চীন হঠাৎ করে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলকে মানচিত্র থেকে চিরতরে মুছে দিল? কিভাবে চীনের এই আক্রমণাত্মক পদক্ষেপ ইসরায়েলকে বিশ্ব দরবারে এক ঘরে করে তার পতনের কিনারায় দাঁড় করিয়ে দিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, চীনের এমন আঘাত হানার পর আক্রান্ত জালিম ইসরায়েলকে এর কোনো জবাব দিতে পারবে? নাকি তারা চীনের এই ডিজিটাল চপেটাঘাত হজম করে করুণভাবে মাথা নত করতে বাধ্য হবে? এই সব ইমানদীপ্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিন আর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
এই অবিশ্বাস্য ঘটনার সূত্রপাত হয় যখন চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েবোতে ব্যবহারকারীরা প্রথম বিষয়টি লক্ষ্য করেন। তারা দেখতে পান বাইদু এবং এ ম্যাপ, চীনের এই দুটি প্রধান ম্যাপ অ্যাপ্লিকেশনে মধ্যপ্রাচ্যের মানচিত্র জুম করলে ইসরায়েলের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। জর্ডান, লেবানন, সিরিয়া, মিশর সব প্রতিবেশী দেশের নাম এবং সীমানা স্পষ্টভাবে চিহ্নিত করা আছে। কিন্তু মাঝখানে যে ভূখণ্ডটি এতদিন ইসরায়েল নামে পরিচিত ছিল সেটি এখন একটি নামহীন ভূখণ্ড, অথবা কোনো কোনো ক্ষেত্রে সেটিকে ফিলিস্তিনি অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রথমে অনেকে ভেবেছিলেন এটি হয়তো কোনো প্রযুক্তিগত ত্রুটি বা বাগ, কিন্তু যখন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিনকে এই বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তার রহস্যময় উত্তর পুরো বিষয়টিকে আরও স্পষ্ট করে দেয়। তিনি সরাসরি হ্যাঁ বা না উত্তর না দিয়ে বলেন, আপনারা যেমনটা জানেন প্রাসঙ্গিক দেশগুলোর নাম এবং সীমানা তাদের আন্তর্জাতিক সীমানা অনুযায়ী চিহ্নিত করা উচিত। আমরা বিশ্বাস করি ফিলিস্তিন একটি সার্বভৌম রাষ্ট্র এবং দুই রাষ্ট্র সমাধানই এই সংকটের একমাত্র পথ। তার এই উত্তরে ইসরায়েল শব্দটি একবারের জন্য উচ্চারণ না করা এবং প্রাসঙ্গিক দেশ বলার মাধ্যমে চীন বুঝিয়ে দিয়েছে এটি কোনো ভুল নয়, এটি একটি সুচিন্তিত এবং ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্ত। এটি একটি বার্তা, আর এই বার্তাটি সবচেয়ে বড় চপেটাঘাত হয়ে লেগেছে সেই সব মুনাফিক আরব শাসকদের গালে যারা ফিলিস্তিনিদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে। একদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কোর মতো দেশ যখন ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ডস নামক অপমানজনক চুক্তি করে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করে, তাদের পর্যটকদের জন্য নিজেদের দরজা খুলে দিয়ে ফিলিস্তিনিদের পিঠে ছুরি বসাচ্ছে, তখন চীনের মতো একটি অমুসলিম তথাকথিত কমিউনিস্ট দেশ ফিলিস্তিনিদের অধিকারের জন্য এমন এক ঐতিহাসিক পদক্ষেপ নিল যা এই আরব শাসকরা তাদের শত বছরের ইতিহাসে কখনো কল্পনাও করতে পারেনি। এটি আরব নেতাদের জন্য এক চরম লজ্জা এবং তাদের দ্বিমুখী নীতির নগ্ন বহিঃপ্রকাশ। কিন্তু এখন মূল প্রশ্ন হলো, চীন কেন হঠাৎ করে এমন একটি আদর্শিক এবং ঝুঁকিপূর্ণ যুদ্ধ শুরু করলো? এর পেছনে লুকানো আছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর এক সুদূর প্রসারী এবং শীতল মস্তিষ্কের পরিকল্পনা। প্রথম এবং প্রধান কারণ হলো মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হওয়া। চীন ভালো করে বুঝতে পেরেছে একবিংশ শতাব্দীতে বিশ্বের নতুন সুপার পাওয়ার হতে হলে শুধু অর্থনৈতিক এবং সামরিক শক্তি যথেষ্ট নয়, প্রয়োজন নৈতিক নেতৃত্ব এবং বিশ্বের একটি বড় অংশের মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। ফিলিস্তিন ইস্যুটি বিশ্বের প্রায় 200 কোটি মুসলমানের জন্য একটি অত্যন্ত আবেগঘন এবং ইমানি বিষয়। ফিলিস্তিনদের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে এমন একটি কঠোর অবস্থান নিয়ে চীন আজ বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে নায়কের আসনে বসে যাচ্ছে। তারা সৌদি আরব বা অন্য কোনো আরব দেশকে উঠিয়ে মুসলিম বিশ্বের নতুন অভিভাবক এবং নেতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে। সৌদি ইরান শান্তি চুক্তি করানোর পর এবার ফিলিস্তিন ইস্যুতে সরাসরি মাঠে নেমে চীন সেই বার্তাই দিল। দ্বিতীয় কারণ হলো আমেরিকার বিশ্ব মনোবিপনাকে সরাসরি চ্যালেঞ্জ করা। গত কয়েক দশক ধরে আমেরিকা ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দিয়ে গেছে। জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ওঠা প্রতিটি প্রস্তাবে তারা ভেটো দিয়েছে। ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সাহায্য দিয়ে ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাতে সাহায্য করেছে। চীন এখন বিশ্বকে দেখাচ্ছে যে বিশ্বে অন্য একটি পরাশক্তি রয়েছে যারা আমেরিকার এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে। ইরানের পথেই হাঁটছে রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেশ। এবার তারা যুদ্ধের সংজ্ঞাই বদলে দিতে চলেছে। ওলট পালট হচ্ছে সমীকরণে, প্রযুক্তির লড়াইয়ে এবার এমন এক শিকারীর আবির্ভাব ঘটেছে যার হাত থেকে নিস্তার নেই অতি বড় শত্রুরও। তুরস্কের মাটি থেকে ডানা মেলল বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ড্রোন মিজরাক। এটি সাধারণ কোনো ড্রোন নয়, বরং আকাশের এক অদৃশ্য জল্লাদ। তুর্কি সংস্থা বাইকার তৈরি করেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কামিকাজে ড্রোন। এটি এমন এক মারণাস্ত্র যা 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিভৃতে পৌঁছে যেতে পারে শত্রুর ডেরায়। একবার আকাশে উড়লে একটানা 7 ঘন্টা ধরে শিকারের অপেক্ষায় ওঁত পেতে থাকতে পারে এই যান্ত্রিক ঈগল। এর লক্ষ্য থেকে পিছু হটার কোনো উপায় নেই। যুদ্ধের ময়দানে এখন জিপিএস জ্যাম করা খুব সাধারণ বিষয়, কিন্তু মিজরাককে আটকাবে কে? এর সবচেয়ে বড় শক্তি হলো জিপিএস ফ্রি নেভিগেশন। স্যাটেলাইটের সাহায্যে ছাড়াই এটি নিজের চোখ বা অপটিক্যাল সেন্সর ব্যবহার করে চিনে নিতে পারে গন্তব্য। অর্থাৎ আধুনিক কোনো জ্যামিং প্রযুক্তি একে বিভ্রান্ত করতে পারবে না। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মিজরাকের অটোনোমাস টার্গেটিং ক্ষমতা। এটি নিজে থেকেই হাই ভ্যালু টার্গেট বা ভিআইপি ব্যক্তিদের শনাক্ত করতে সক্ষম। দুর্ভেদ্য দুর্গের ভেতরে লুকিয়ে থেকেও এখন আর নিরাপদ নন কোনো যুদ্ধাপরাধী বা শত্রু সেনাপতি, কারণ মিজরাক নিজেই সিদ্ধান্ত নেয় কখন এবং কোথায় আঘাত হানতে হবে। 200 কেজি ওজনের এই ড্রোনের ডানার বিস্তার প্রায় 4 মিটার। এটি ঘন্টায় 185 কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে আকাশপথের 10,000 ফুট উচ্চতা থেকে। এটি যখন নিচে নেমে আসে তখন শত্রুর রাডার কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। এতে রয়েছে 20 থেকে 40 কেজির শক্তিশালী বিস্ফোরক। একাই 100, তবুও মিজরাক দলবদ্ধ আক্রমণে বিশ্বাসী। তুরস্কের TB2 বা আকিনজি ড্রোনের সঙ্গে মিলে এটি তৈরি করতে পারে এক মরণ ফাঁদ। আকাশ জুড়ে যখন ঝাঁকে ঝাঁকে এই ড্রোন ধেয়ে আসবে তখন বিশ্বের শ্রেষ্ঠ এয়ার ডিফেন্স সিস্টেমও তার সে ঘরের মতো ভেঙে পড়তে বাধ্য। আগামী 2026-এর ইস্তাম্বুলে সাহা প্রদর্শনীতে বিশ্ববাসী চাক্ষুষ করবে এই যান্ত্রিক দানবকে। সামরিক বিশ্লেষকরা বলছেন মিজরাক কেবল একটি ড্রোন নয়, এটি ভবিষ্যতের যুদ্ধের এক অশনি সংকেত। কৃত্রিম বুদ্ধিমত্তা আর মারণাস্ত্রের এই মিশেলে বিশ্বজুড়ে এক নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে চলেছে। বিশ্ব কি আবারও এক মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি ছাড়িয়ে যুদ্ধের আগুন এবার ছড়িয়ে পড়ছে নীল সমুদ্রের অতল গহ্বরে। ইরান আমেরিকা সংঘাতের জেরে বিপন্ন হতে চলেছে আমাদের হাতের স্মার্টফোন থেকে শুরু করে কোটি কোটি ডলারের বৈশ্বিক অর্থনীতি। আমাদের জীবনের 99% ইন্টারনেট ট্রাফিক চলে সমুদ্রের তলদেশ দিয়ে বয়ে যাওয়া কয়েক ইঞ্চি চওড়া ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। অথচ সেই লাইফলাইনই এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের কঠোর অবস্থানের কারণে হুমকির মুখে বিশ্ব অর্থনীতি। একবার ভাবুন তো, যদি এই কেবলগুলো বিচ্ছিন্ন হয় তবে মুহূর্তেই থমকে যাবে আপনার সোশ্যাল মিডিয়া, আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিন এই কেবলগুলোর মধ্যে দিয়ে পাড়ি দেয় $10 ট্রিলিয়ন সমপরিমাণ লেনদেন, অর্থাৎ 10 লক্ষ কোটি ডলারের বিশাল অঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন ইরানের হাতে থাকা এই ভৌগোলিক যন্ত্র যদি একবার ব্যবহার করা হয় তবে বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এটি কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি এক অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসমযুদ্ধ।
পৃথিবীর চারপাশে জড়িয়ে থাকা এই কেবলগুলো প্রায় 15 লক্ষ কিলোমিটার লম্বা, যা পৃথিবী থেকে চাঁদে 3 বার ঘুরে আসার সমান। অথচ এই সুবিশাল নেটওয়ার্ক অত্যন্ত অরক্ষিত। ফাইবার অপটিকের এই সূক্ষ্ম সুতোগুলোই আজ আধুনিক সভ্যতার সফট আন্ডারবেলি বা দুর্বলতম স্থান। আর এখানেই আঘাত হানার ছক কষছে আঞ্চলিক পরাশক্তিগুলো। গত সেপ্টেম্বর মাসে লোহিত সাগরের তলদেশে জেদ্দার কাছে একাধিক কেবল রহস্যজনকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত, পাকিস্তান এবং আমিরাতে ইন্টারনেট পরিষেবায় ধস নেমেছিল সেই সময়। আঙ্গুল উঠছে ইরানের মদতপুষ্ট বিদ্রোহীদের দিকে। এই ঘটনা কি কেবল শুরু, নাকি এটি কোনো বড় ধ্বংসযজ্ঞের মহড়া? একটা সময় স্যাটেলাইটে আড়ি পেতে তথ্য চুরি করা সহজ ছিল, কিন্তু 90-এর দশকের পর চীন এবং রাশিয়া যখন সমুদ্রের তলদেশে নিজেদের কেবল বিছানো শুরু করলো, মার্কিন গোয়েন্দাদের মাথায় হাত পড়ল। গভীর সমুদ্রের নিস্তব্ধতায় বয়ে চলা তথ্যের পাহাড় এখন কার দখলে থাকবে তাই নিয়ে চলছে এক অদৃশ্য শীতল যুদ্ধ। সৌদি আরবের সিল্ক লিংক থেকে শুরু করে কাতার ও আমিরাতের শত শত কোটি ডলারের হাই স্পিড ইন্টারনেট প্রজেক্ট সবই আজ অনিশ্চয়তার মুখে। মেটা এবং ভারতী টেলিকমের মতো টেক জায়ান্টরা যে 2 আফ্রিকা কেবল দিয়ে 300 কোটি মানুষকে ইন্টারনেটের আওতায় আনতে চেয়েছিল, যুদ্ধের বারুদের সেই স্বপ্ন কি তবে ধূলিসাৎ হয়ে যাবে? আন্তর্জাতিক সমুদ্র সীমায় এই কেবলগুলোর সুরক্ষায় কোনো শক্তিশালী আইন নেই। ভূমিকম্প বা জাহাজের নোঙরে কেবল কাটা পড়লে ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু কোনো দেশ যদি ইচ্ছাকৃতভাবে অন্তর্ঘাত চালায় তবে তার জবাব কি হবে? পৃথিবী কি তবে সামরিক সংঘাতের এক নতুন এবং অন্ধকার যুগে প্রবেশ করতে যাচ্ছে? খোঁজ প্রণালী থেকে শুরু করে লোহিত সাগর, সমুদ্রের জলরাশির নিচে এখন এক নিঃশব্দ হাহাকার। যদি এই ফাইবার অপটিক কেবলগুলো ছিন্ন হয় তবে আধুনিক পৃথিবী ফিরে যাবে প্রাগৈতিহাসিক যুগে। ইরান কি সত্যিই তার ভৌগোলিক অবস্থানকে ঢাল হিসেবে ব্যবহার করে ডিজিটাল পৃথিবীকে পঙ্গু করে দেবে? এদিকে এবার যুক্তরাষ্ট্রকে নতুন করে 30 দিনের আলটিমেটাম দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত দ্রুত শেষ করতে 30 দিনের মধ্যে সব বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে ইরান। এ লক্ষ্যে ওয়াশিংটনের কাছে 14 দফা নতুন প্রস্তাব দিয়েছে তেহরান, যেখানে যুদ্ধ দীর্ঘায়িত না করে স্থায়ীভাবে সংঘাতের ইতি টানার উপর জোর দেওয়া হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা নূর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের পূর্বে 9 দফার পরিকল্পনার জবাব হিসেবে দেওয়া হয়েছে। এতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধ বন্ধ, অঞ্চল থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়া এবং সব ধরনের সামরিক তৎপরতা বন্ধের দাবি জানিয়েছে। একই সঙ্গে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানও বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। এর আগে গত সপ্তাহে ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি, বরং দুপক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। বর্তমানে কার্যকর থাকা 3 সপ্তাহের নাজুক যুদ্ধবিরতিও এখনও টিকে আছে। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদল আল বোসাইদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ওমান এর আগেও যুক্তরাষ্ট্র ইরান সংলাপের মধ্যস্থতাকারী হিসাবে ভূমিকা পালন করেছিল। বিশ্লেষকদের মতে এই যোগাযোগ ভবিষ্যৎ সমঝোতার পথ আরও উন্মুক্ত করতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রশমনে ইরানের নতুন প্রস্তাব কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। ইসরায়েলি বাহিনীর জন্য এটা একটা নতুন আতঙ্ক, ফাইবার অপটিক ড্রোন। এই ড্রোনের সাহায্যে তারা এমনভাবে আক্রমণ করছে যেটা শনাক্ত করা যাচ্ছে না, এবং এটা ভয়ঙ্কর বিস্ফোরক যুক্ত, এবং কোনোভাবেই এটা অকেজো করার মতো প্রযুক্তি নেই। এইবার সত্যি সত্যি বিপদে পড়ছে, কারণ হিজবুল্লাহ গেরিলারা তারা এমন এক প্রযুক্তির ড্রোন ব্যবহার করছে যেটা ভয়াবহ। এটা কোনো রাডারে ধরা পড়ছে না, আবার এটা এত হালকা এবং এমনভাবে এটি আঘাত হানে যে কোনোভাবেই টের পাওয়া যায় না যে কোথা থেকে কোন দিক দিয়ে আসতেছে। এটাকে বলা হচ্ছে নতুন প্রযুক্তির ফাইবার অপটিক ড্রোন। এগুলো রীতিমতো বলা হচ্ছে যে ইসরায়েলি বাহিনীর জন্য আতঙ্ক হয়ে দাঁড়াইছে। তো সেটা কি, নতুন এক অস্ত্র ব্যবহার করছে গোষ্ঠীটি। তাদের লড়াইয়ের ছোট আকারের ফাইবার অপটিক ড্রোন ব্যবহারের হার বাড়ায় দিচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ড্রোনগুলো তৈরির খরচ যেমন কম, তেমনি এইটা শনাক্ত করা বেশ কঠিন। এই ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এগুলো সিগন্যাল জ্যামিং প্রযুক্তির মাধ্যমে অকেজো করা যায় না। অর্থাৎ আপনি অকেজো করে ফেলবেন, মানে অন্ত অবস্থায় কোনো সিগন্যাল জ্যামিং এর মাধ্যমে এইটা করা যাচ্ছে না। এইটা হচ্ছে বলা হচ্ছে নতুন আতঙ্ক। এই ড্রোনগুলো তারহীন সংকেত, কোনো তারহীন সংকেত বা ওয়্যারলেস সিগন্যালের বদলে সরাসরি ফাইবার অপটিক কেবল বা তারের মাধ্যমে অপারেটরের সঙ্গে যুক্ত থাকে। তার মানে তারের মাধ্যমে এটা যুক্ত থাকে, ফলে এগুলো নিয়ন্ত্রণ করা তার জন্য অনেক সহজ এবং নিখুঁত। নিয়ন্ত্রণ করতে পারে, মানে যদি উড়ে উড়ে চলে তো সেটা নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু এইটা তারের সাহায্যে যুক্ত থাকে এবং এটা নিয়ন্ত্রণ করা যায়। এবং এই তারের বিস্তৃতি প্রায় 15 কিলোমিটার পর্যন্ত হতে পারে, মানে যেখান থেকে করে 15 কিলোমিটার। তার মানে তার থাকাতে সে নিয়ন্ত্রণ করে কোথায় কোথায় অ্যাটাক করতে হবে সেই আরো নিখুঁতভাবে সে পরিচালনা করতে পারে। এতে ড্রোন চালকরা নিরাপদ দূরত্ব থেকেই হামলা পরিচালনা করতে পারছেন। অন্য একটি সূত্রে বরাত দিয়ে সিএনএন বলছে, হিজবুল্লাহ এই ড্রোনগুলোতে শক্তিশালী বিস্ফোরক যুক্ত করেছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোনের এই নতুন হুমকি মোকাবেলায় তারা
কার্যকর পথ খুঁজছেন, তার মানে এখনো খুঁজে পায়নি। এটা হলো হিজবুল্লাহ। তার মানে দক্ষিণ লেবাননের যে লড়াই শুরু হয়েছে এবং বেশ বড় অংশ তারা দখল করে বসে আছে, যার জন্য যুদ্ধবিরতি চুক্তি যেটা আছে সেটা আসলে অকার্যকর হয়ে গেছে। তো সেখানে এখন লেবাননের ভিতরে যেহেতু তারা অবস্থান করছে ইসরায়েলি বাহিনী, এখন তাদের জন্য কিন্তু নতুন আতঙ্ক হয়ে গেছে। কারণ তারা তাদের লেবানন তো তাদের দেশ হিজবুল্লাহ, তো তারা জানে যে কোথায় কোন অবস্থান থেকে আক্রমণটা করতে হবে, সেভাবে করছে। ফলে এখন বলা হচ্ছে যে ইসরায়েলি বাহিনীর জন্য এটা একটা নতুন আতঙ্ক, ফাইবার অপটিক ড্রোন। এই ড্রোনের সাহায্যে তারা এমনভাবে আক্রমণ করছে যেটা শনাক্ত করা যাচ্ছে না, এবং এটা ভয়ঙ্কর বিস্ফোরক যুক্ত, এবং কোনোভাবেই এটা অকেজো করার মতো প্রযুক্তি নেই। তো সেই কারণে এখন তারা বিশ্লেষণ শুরু করছে। তার মানে এই নতুন এই অস্ত্র এইভাবে ব্যবহার হবে, এটা ইসরায়েল বাহিনী কল্পনা করতে পারেনি। এখন তাদের টোটাল বাহিনীর মধ্যে একটা আতঙ্ক নেমে আসছে, এই যে তারযুক্ত মানে অপটিক ফাইবারের এই ড্রোন। দর্শক একটু চিন্তা করে দেখুন, ট্রাম্পের টেবিলে এই মুহূর্তে একটা ফাইল পড়ে আছে যা পুরো মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণ করতে পারে। ফাইলটি হলো ইরানের দেওয়া 30 দিনের একটি মাস্টার প্ল্যান। অন্যদিকে পশ্চিমা বিশ্বের অর্থনীতিতে আগুন লেগেছে। খোদ আমেরিকাতে পেট্রোলের দাম 42% বেড়ে গেছে। আর এর চেয়েও ভয়াবহ খবর হলো 1991 সালের গালফ ওয়ারের পর এই প্রথমবার আমেরিকার সবচেয়ে কাছের মিত্র কুয়েতের তেল রপ্তানি আক্ষরিক অর্থেই শূন্যের কোঠায় নেমে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব কেন আমেরিকা এবং ইসরায়েল মিলে যে যুদ্ধ শুরু করেছিল তা এখন বুমেরাং হয়ে খোদ পশ্চিমাদের অর্থনীতিকেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। দেখুন, যুদ্ধের ময়দানে যখন অস্ত্র কথা বলে তার চেয়েও বেশি শক্তিশালী হয় ব্যাকডোর ডিপ্লোম্যাসি। 3রা মে সন্ধ্যার দিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে আসে, যেখানে জানা যায় যে ইরান পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে যুদ্ধ থামানোর একটি প্রস্তাব পাঠিয়েছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী ইরানের এই মাস্টার প্ল্যানটি 3টি ধাপে বিভক্ত এবং এর মূল লক্ষ্য হলো মাত্র 30 দিনের মধ্যে এই যুদ্ধের পুরোপুরি অবসান ঘটানো। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, ইরান কিন্তু কোনো দুর্বল অবস্থান থেকে এই প্রস্তাব দেয়নি, বরং অত্যন্ত সুকৌশলী তারা একটি নন অ্যাগ্রেশন চুক্তির কথা বলেছে, যেখানে শুধু আমেরিকা নয় ইসরায়েলকেও অন্তর্ভুক্ত থাকতে হবে। প্রথম ধাপে ইরান বলেছে যে তারা ধীরে ধীরে হরমুজ প্রণালী খুলে দেবে এবং ইরানের বন্দরগুলোর উপর থেকে পশ্চিমা অবরোধ তুলে নিতে হবে। কিন্তু দর্শক, আসল মাস্টার স্ট্রোকটা ইরান খেলেছে মাইন অপসারণের ক্ষেত্রে। ইরান সাফ জানিয়ে দিয়েছে যে সমুদ্রে বিছানো মাইন বা বারুদি সুড়ঙ্গ সরানোর কাজ তারা নিজেরাই করবে। এর পেছনের জিওপলিটিক্যাল লজিকটা বুঝতে পারছেন? ইরান আসলে কোনোভাবেই চাইছে না যে মাইন পরিষ্কার করার অজুহাতে আমেরিকা বা অন্য কোনো পশ্চিমা দেশের নৌবাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করুক। তারা তাদের নিজেদের জলসীমার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতেই রাখতে চায় এবং পশ্চিমাদের কোনো সামরিক উপস্থিতির সুযোগ দিতে তারা একেবারে নারাজ। এই চুক্তির দ্বিতীয় ধাপটি আরও বেশি ইন্টারেস্টিং। এখানে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছুটা নমনীয়তা দেখিয়েছে, তবে সেটা সম্পূর্ণ তাদের নিজেদের শর্তে। ইরান জিরো স্টোরেজ প্রিন্সিপালের অধীনে 3.6% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করার কথা বলেছে। কিন্তু তারা একদম কড়া ভাষায় এটাও জানিয়ে দিয়েছে যে যে কোনো অবস্থাতেই তাদের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা যাবে না। ইরান এখানে আমেরিকার সামনে একটি ক্লিয়ার কাট শর্ত রেখেছে। আমেরিকা এবং ইসরায়েল যদি ইরানের উপরে হামলা না করার নিশ্চয়তা দেয়, তবেই পাল্টা হামলা থেকে ইরান বিরত থাকবে। একই সাথে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া এবং ফ্রিজ করে রাখা ইরানের টাকা ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। এরপর তৃতীয় ধাপে ইরান যে প্রস্তাবটি দিয়েছে, ইরান তাদের আরব প্রতিবেশী এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলোকে নিয়ে একটা স্ট্র্যাটেজিক ডায়লগ বা কৌশলগত আলোচনা শুরু করার কথা বলেছে, যার মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যের জন্য এমন একটি নিজস্ব নিরাপত্তা বলয় তৈরি করা, যেখানে বাইরের কোনো দেশের, বিশেষ করে পশ্চিমাদের কোনো হস্তক্ষেপ থাকবে না। মানে সহজ কথায় বলতে গেলে ইরান এখানে পশ্চিমাদের বাদ দিয়ে মধ্যপ্রাচ্যের নিজস্ব একটি ওই ন্যাটো টাইপের জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে। এখন এই পুরো বল আমেরিকার কোর্টে, ডোনাল্ড ট্রাম্পের টেবিলে। তাকেই এখন সিদ্ধান্ত নিতে হবে তিনি কি এই শান্তি প্রস্তাব মেনে নেবেন, নাকি মধ্যপ্রাচ্যকে আরো বড় কোনো যুদ্ধের আগুনে ঠেলে দিয়ে নিজেদের পতন ডেকে আনবেন। দেখুন, আসল ব্যাপারটা হলো পশ্চিমা বিশ্ব এতদিন ধরে ভেবে এসেছে যে তারা স্যাংশন বা অবরোধ দিয়ে যে কোনো দেশকে ভাতে মারতে পারবে। কিন্তু গতকাল 3রা মে ইরানের সুপ্রিম লিডার মোস্তাফা কামিনীর উপদেষ্টা এবং অত্যন্ত সিনিয়র নেতা আলী আকবর বেলায়েতি একটি বিবৃতি দিয়েছেন, যা পশ্চিমাদের গালে চাপেটার হাতের মতো। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে অর্থনৈতিক অবরোধ দিয়ে ভাতে মারার যে হুমকিটা দিয়েছিলেন, বেলায়েতি তাকে সরাসরি বোকামি এবং বাচ্চাদের মতো আচরণ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন যে ট্রাম্পের এই ধরনের কথাবার্তা প্রমাণ করে গ্লোবাল ইকোনমি এবং রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণাও নেই। এখানে দর্শকদের একটা অত্যন্ত প্র্যাকটিক্যাল বিষয় বুঝতে হবে। গ্লোবাল ফুড সিকিউরিটি এবং রাসায়নিক সার সরবরাহের সাপ্লাই চেন তার অনেক অংশই এই হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল, যা এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে। বিলায়েতি খুব ঠান্ডা মাথায় ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছেন যে আমেরিকা যদি হরমুজ প্রণালী নিয়ে ঘাটাঘাটি বেশি করে, তবে এর প্রভাব শুধু ইরানের উপর পড়বে না, বরং সারা বিশ্বের খাদ্য সরবরাহের যে চেন সেটা ভেঙে পড়বে। অর্থাৎ ইরান এখন আমেরিকাকে তাদের ভাষায় জবাব দিচ্ছে। ইরান বুঝিয়ে দিয়েছে যে তারা আমেরিকার কোনো অর্থনৈতিক হুমকিতে মাথা নত করবে না, বরং হরমুজ প্রণালীর স্ট্র্যাটেজিক নিয়ন্ত্রণকে তারা পশ্চিমাদের বিরুদ্ধে একটা চূড়ান্ত ইকোনমিক ওয়েপেন বা অর্থনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করতে এখন সম্পূর্ণ প্রস্তুত। এই পরিস্থিতিতে ইউরোপের দেশগুলোর ভিতরেও মারাত্মক আতঙ্ক শুরু হয়েছে এবং তারা আমেরিকার সুরে সুর মিলিয়ে ইরানের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়ার্ডেফুল গতকাল 3রা মে এক্সে একটি পোস্ট করে জানিয়েছেন যে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সাথে কথা বলেছেন। ওয়ার্ডেফুল ইরানের কাছে দাবি জানিয়েছেন যেন তারা অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেয় এবং তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে
দেওয়ার কথাও বলেছে ওয়ার্ডিফুল। ওয়ার্ডিফুল অত্যন্ত দম্ভের সাথে বলেছেন যে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হিসাবে তাদের লক্ষ্য একই এবং ইরানকে পারমাণবিক অস্ত্রের চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। দর্শক, জার্মানির এই বিবৃতিটি হুবহু আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর কথারই প্রতিধ্বনি। এর মানে হলো সমুদ্রপথ বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপের অর্থনীতিতে যে বিশাল ধাক্কা লেগেছে সেটা সামলাতে না পেরে তারা এখন মরিয়া হয়ে কূটনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা করছে। কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে এই মুহূর্তে গ্লোবাল সাপ্লাই চেনের নিয়ন্ত্রণ তাদের হাতে নয়, বরং ইরানের হাতে। আর এই যুদ্ধের ফলাফল হিসাবে পশ্চিমাদের নিজেদের ঘরেই যে কতটা আগুন লেগেছে তার প্রমাণ পাওয়া যায় গতকাল 3রা মে প্রকাশিত জেপি মর্গানের একটি রিপোর্ট থেকে। গত ফেব্রুয়ারির শেষের দিকে আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের উপর প্রথম হামলা শুরু করে তখন থেকেই আমেরিকার ভিতরে পেট্রোল এবং ডিজেলের দাম জ্যামিতিক হারে বাড়তে থাকে। জেপি মর্গানের রিপোর্ট বলছে G7 ভুক্ত দেশগুলোর মধ্যে আমেরিকায় জ্বালানির দাম সবচেয়ে বেশি, প্রায় 42% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যে পেট্রোল আগে $100 পাওয়া যেত তা এখন $142 গিয়ে ঠেকেছে। আমেরিকার পরেই আছে কানাডা, যেখানে দাম বেড়েছে 24% এবং ব্রিটেনে বেড়েছে 19%। বিশেষজ্ঞরা পরিষ্কার বলছেন যে আমেরিকা এবং ইসরায়েল এরা মিলে যে যুদ্ধ শুরু করেছিল তা এখন পুরো বিশ্বে একটি মারাত্মক ইকোনমিক ক্রাইসিস তৈরি করেছে। আর সবচেয়ে বড় জিওপলিটিক্যাল আইরনি হলো যে আমেরিকা যুদ্ধ বাদিয়ে অন্যদের অর্থনীতি ধ্বংস করতে চেয়েছিল, আজ সেই যুদ্ধের সবচেয়ে বড় অর্থনৈতিক ধাক্কাটা খোদ আমেরিকার সাধারণ জনগণকেই পোহাতে হচ্ছে। এখন সবশেষে আজকের সবচেয়ে ভয়ঙ্কর এবং গ্লোবাল ইকোনমির জন্য সবচেয়ে বড় অসহনীয় সংকেতটি নিয়ে একটু কথা বলতে চাই। পশ্চিমাদের জ্বালানি নিরাপত্তার অন্যতম বড় ঘুঁটি হলো কুয়েত, কিন্তু একটি শিপিং মনিটরের ডেটা অনুযায়ী গত 1 মাসে কুয়েত থেকে 1 ব্যারেল কাঁচা তেলও রপ্তানি হয়নি। দর্শক, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1991 সালের গালফ ওয়ারের পর গত 35 বছরে এই প্রথমবার কুয়েতের তেল সরবরাহ বিশ্ববাজারে সম্পূর্ণ শূন্যের কোঠায় নেমে এসেছে। কুয়েত আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিত্র দেশ। সাদ্দাম হোসেনের সাথে যুদ্ধের সময় থেকে সেখানে আমেরিকার প্রায় 13,500 সৈন্য অবস্থান করছে এবং এটা পুরো অঞ্চলের জন্য আমেরিকার একটা বিরাট বড় লজিস্টিক হাব। স্বাভাবিক সময়ে কুয়েত প্রতিদিন প্রায় 27 লাখ ব্যারেল তেল উৎপাদন করত, যার মধ্যে বেশিরভাগই রপ্তানি হতো এশিয়া, বিশেষ করে চীন, ভারত এবং দক্ষিণ কোরিয়ার মতো বড় বড় বাজারে। এখন চিন্তা করুন, কুয়েতের মতো এত বড় একটা তেল উৎপাদনকারী দেশের এক্সপোর্ট যদি হঠাৎ করে জিরো হয়ে যায়, তবে গ্লোবাল সাপ্লাই চেনে কি ভয়াবহ শূন্যতা তৈরি হবে। এই তেলের অভাব যখন এশিয়ার বড় বড় অর্থনীতির দেশগুলোতে আঘাত করবে, তখন বিশ্বজুড়ে যে মূল্যস্ফীতি সাইক্লোন তৈরি হবে তা সামাল দেওয়ার ক্ষমতা পশ্চিমা বিশ্বের নেই।